নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা ভালো আছেন সকলেই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয়ভাবে যদি লগ্নপতি থাকে। এর আগের আমরা একটা ভিডিও দিয়েছি, তাতে আমরা বলেছি লগ্নপতি দ্বিতীয় ঘরে থাকলে জাতক বা জাতিকা কি কি ফল পেতে পারে। আজ আমরা একটু দেখে নেব লগ্নপতি যদি দ্বিতীয় ঘরে থাকে, অর্থাৎ লগ্নপতি যদি ঠিক তার পরের ঘরটিতে থাকে, তাহলে জাতক বা জাতিকা কি ফল পেতে পারে বা তার প্রভাব কি হতে পারে আমরা একটু বিশ্লেষণ সাপেক্ষে দেখব। তাই তার আগে আমরা প্রতিদিনের মতো বলি, আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং জ্যোতিষশাস্ত্রের বিধিবদ্ধ দিক এবং যে সায়েন্টিফিক দিকগুলো আছে সেইগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন। তো যাই হোক, দ্বিতীয়ভাবে যদি লগ্নপতি থাকে তাহলে যেটি হবে সেটি হচ্ছে প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনার উপার্জন ভাবটা সুনিশ্চিত হয়ে যাবে। তার মানে আপনি ধনপতি হবেন, অর্থাৎ ধনী হবেন, ধনবান হবেন, পণ্ডিত হবেন, সুশীল হবেন, ধার্মিক হবেন, উচ্চ পদে আপনি কিন্তু অধিষ্ঠিত হবেন, সম্মানী হবেন, অর্থাৎ কর্মে সম্মান আপনার জুটে যাবে, সৎ কর্মী হবেন, সেই সঙ্গে পাণ্ডিত্য এবং ধার্মিকতা এগুলো আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এবার আমরা একটু বিশ্লেষণের মধ্য দিয়ে যাই। দেখুন, লগ্নপতি হচ্ছে জাতক। লগ্নপতি যখন দ্বিতীয় ঘরে থাকছে, দ্বিতীয় ঘর হচ্ছে ধনভাব, ধনঘর, তাহলে আপনি হচ্ছেন জাতক। তাহলে আপনি কোথায় পৌঁছে গেলেন? ধনের ঘরে পৌঁছে গেলেন, অর্থাৎ ওয়েলথের ঘরে পৌঁছে গেলেন। আপনি ওয়েলথের ঘরে পৌঁছে যাওয়া মানে, আপনি ধনের ঘরে পৌঁছে যাওয়া মানে আপনি ধনবান হলেন। একদম পরিষ্কার হিসেব। আপনি যদি ধনের ঘরে যান, ওয়েলথের ঘরে যান, অর্থের ঘরে যান, ইনকামের ঘরে যান, তাহলে আপনার চারপাশে ধন, অর্থ, ইনকাম এগুলো চলে এলো, অর্থাৎ আপনি কিন্তু ধনপতি বা ধনবান হলেন। এবার কতটুকু ধনবান হবেন সেটা কিন্তু অন্য প্রসঙ্গ, সেটা অন্য বিচার। সেটা নির্ভর করবে দ্বিতীয়পতি আপনার কতখানি বলশালী এবং লগ্নপতি আপনার কতখানি বলশালী, এই দুটো নিয়ে কিন্তু, সেই সঙ্গে দ্বিতীয় ভাব আপনার কতখানি বলশালী, এই নিয়ে কিন্তু নির্ভর করবে আপনার এই কতটা আপনার ইনকাম হবে, আপনার ধনীর মাত্রা কত হবে, ধনের মাত্রা কত হবে। তো 1 এবং 2 যুক্ত হলো, তাহলে প্রথম কথা হলো আপনি ধনবান হচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নপতি যেই মুহূর্তে দ্বিতীয়ভাবে থাকছে 1, 2 যুক্ত হচ্ছে, আর 1 এবং 2 যুক্ত হওয়া মানে জাতক এবং উপার্জন। তাহলে আমরা 1 সমান জাতক, 2 সমান উপার্জন, অতএব 1 + 2 অর্থাৎ উপার্জন এবং জাতক। সুতরাং জাতকের সঙ্গে সঙ্গে কিন্তু উপার্জন থাকছে। তার মানে আমরা জ্যোতিষীর ভাষায় এটাকে বলি আপনার নিরবচ্ছিন্ন উপার্জন। আপনার উপার্জন কিন্তু কখনোই ছেদ হবে না। সে অল্প উপার্জন হোক, বেশি উপার্জন হোক, যাই উপার্জন হোক না কেন, আপনার উপার্জনে কখনো কিন্তু খামতি হবে না। উপার্জনটা আপনার কিন্তু বন্ধ হবে না, ছেদ হবে না, নষ্ট হবে না, কম হোক আর বেশি হোক। এই একটা ভালো যোগ। তাহলে দ্বিতীয়পতি এবং লগ্নপতি, অর্থাৎ দ্বিতীয় এবং লগ্ন, এই দুটোর যোগ যদি থাকে, বিশেষ করে দ্বিতীয়পতি যদি লগ্নে এসে যায় বা লগ্নপতি যদি দ্বিতীয় এসে যায়, তাহলে কিন্তু আপনার এই উপার্জনের দিকটা, নিরবচ্ছিন্ন উপার্জনের দিকটা কিন্তু আপনার মধ্যে থেকে যাচ্ছে।
আপনার স্মৃতি ভালো হবে, স্মৃতিশক্তি ভালো হবে। আর স্মৃতিশক্তি ভালো হওয়া মানে নিম্ন বিদ্যা ভালো হবে। দ্বিতীয় সমান কি? দ্বিতীয় মানে হচ্ছে চতুর্থের একাদশ। চতুর্থের একাদশ, চতুর্থ মানে হচ্ছে বিদ্যা, নিম্ন বিদ্যা, মা, বাড়ি, গাড়ি, বন্ধু, এগুলো হচ্ছে দ্বিতীয়। গৃহসুখ, পিস অফ মাইন্ড, এগুলো হচ্ছে আপনার চতুর্থ। তাহলে চতুর্থ থেকে যখন আমরা এই সমস্ত বিচার করি, এই চতুর্থের যে দ্বিতীয় ভাব, তাহলে এই জায়গায় চতুর্থের সাকসেসের জায়গায় কিন্তু আপনি বসে রয়েছেন। তাহলে জাতক বসে রয়েছে কোথায়? জাতক চলে গেল কোথায়? জাতক পৌঁছে গেল কোথায়? চতুর্থ ভাবের সফলতার ঘরে। তার মানে কি? গৃহ, গাড়ি, বাড়ি, বন্ধু, মা, অর্থ, সম্পদ, এইগুলো, জমি, সম্পদ, এইগুলোর সাকসেস করে বিদ্যা, নিম্ন বিদ্যা, এই সাকসেসগুলো আপনি পেয়ে যাবেন। এইগুলো আপনার জীবনে কিন্তু আসবেই, আপনি অবশ্যই পাবেন। তাহলে বিদ্যা ভালো হয়ে যাবে। নিম্নবিদ্যা, বিশেষ করে নিম্নবিদ্যা আপনার খুব সুন্দর হবে। স্মৃতিশক্তি, চতুর্থ হচ্ছে স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তি ভালো হয়ে গেল। আর স্মৃতিশক্তি ভালো হয়ে যাওয়া মানেই কিন্তু নিম্নবিদ্যা ভালো হলো। দ্বিতীয় হচ্ছে পঞ্চমের দশম। পঞ্চম কি? প্রতিভা। পঞ্চম হচ্ছে বুদ্ধি, পঞ্চম হচ্ছে সন্তান। আর দশম কি? দশম হচ্ছে সম্মান, পঞ্চম হচ্ছে কর্মের আসন। তাহলে দ্বিতীয় যদি পঞ্চমের দশম হয়, তাহলে কি হলো? উচ্চ বিদ্যা আপনার ভালো হয়ে গেল। স্মৃতি নির্ভর এই উচ্চ বিদ্যাটাও আপনার প্রতিভা, বুদ্ধি, প্রতিভা ভীষণ সুন্দর হয়ে গেল। সন্তানদের পক্ষে আপনার ভালো হলো এটা। সন্তানেরা প্রতিভাবান হবেন, বুদ্ধিমান হবেন, আপনি বুদ্ধিমান হবেন। উচ্চ বিদ্যায় আপনার সম্মান হবে। আপনি উচ্চ বিদ্যাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি কিন্তু প্রতিভার বিচারে আপনার অনেকখানি প্রতিভা থেকে যাবে আপনার মধ্যে। এবার এই পঞ্চমপতি এবং দশমপতি যদি আপনার হরস্কোপে শুভ থাকে, তাহলে কিন্তু এগুলো নিশ্চিত হয়। অশুভ থাকলে তো অসুবিধা হয়। তাহলে উচ্চ বিদ্যায় আপনার সম্মান হচ্ছে। দ্বিতীয় হচ্ছে দশমের পঞ্চম। তাহলে দশম মানে কি? দশম মানে কর্ম, দশম মানে কর্মের সম্মান। এবং পঞ্চম মানে কি? পঞ্চম হচ্ছে কর্মের পরিণতি, অর্থাৎ ইনকাম। তাহলে কর্মের পরিণতির ঘরে আপনি রয়েছেন। সম্মান, দশম যদি সম্মান হয়, দশম যদি সম্মান হয়, দশম যদি কর্ম হয়, এবং পঞ্চম যদি কর্মের আসন হয়, কর্মের পরিণাম হয়, তাহলে আপনি নিজে সেই কর্মের পরিণামের ঘরে কিন্তু আছেন। তাহলে কী হলো? কর্মে আপনি সম্মান পেয়ে গেলেন। কর্মে সম্মান কারা পায়? যারা উচ্চ পদে অধিষ্ঠিত হয়। তাহলে আপনি কর্মে উচ্চ পদ পেলেন। এবার কর্মে উচ্চ পদ কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনার দ্বিতীয় পতির বল এবং পঞ্চমপতির বল, শুভ অশুভ এগুলোর উপরে। অতএব কর্মে সম্মান কিন্তু আপনার হবেই। আপনি উচ্চ পদ পাবেনই। এবং উচ্চ পদ পাবেনই বলতে, যদি এই দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি সেই সঙ্গে দশমপতি যদি সবল থাকে, অনুকূল থাকে, তাহলে কিন্তু আপনার উচ্চ পদ নিশ্চিত হয়ে গেল। উচ্চ পদ আপনি পেয়ে গেলেন। দ্বিতীয় সমান হচ্ছে সপ্তমের অষ্টম। এই জায়গাটা একটু মন্দ জায়গা। সপ্তমের অষ্টম মানে স্বামী বা স্ত্রীর মৃত্যুস্থান। তাহলে দ্বিতীয় স্থান হচ্ছে স্বামী বা স্ত্রীর মৃত্যু বিচার করা হয় দ্বিতীয় ঘর থেকে। তাই স্বামী বা স্ত্রীর মৃত্যুর স্থান হচ্ছে দ্বিতীয় স্থান। এই দ্বিতীয় স্থানে যেহেতু আপনি বসে রয়েছেন, তাহলে স্বামীর বা স্ত্রীর মৃত্যুর ঘরে যখন জাতক বসে রয়েছে,
তখন স্বামী বা স্ত্রীর মৃত্যু হবে তা কিন্তু নয়, শারীরিকভাবে কিন্তু তিনি সুস্থ থাকবেন না। অর্থাৎ জাতিকার ছক হলে স্বামীর শারীরিক সমস্যা দেখা দেবে, এবং জাতকের ছক হলে স্বামীর এই স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দেবে। অর্থাৎ স্ত্রী সুখ বা স্বামী সুখ একটুখানি সমস্যা দেখা যায়, অর্থাৎ স্ত্রী সুখ হয় না এবং স্বামী সুখ হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে একটু অসুবিধে দেখা দিতে পারে বা কম হতে পারে এই জায়গাটা। আর কিছু না, মৃত্যুর বিষয়টা কিন্তু একেবারে আপনারা ভাববেন না, কারণ মৃত্যু নয়, মৃত্যু বিচার করা হয় সে ঠিকই আছে, কিন্তু শারীরিকভাবে স্বামী বা স্ত্রী কিন্তু একটু অসুস্থ থাকবে, শারীরিক সমস্যা থাকবে, সুখ থাকবে না, শারীরিকভাবে সুখী হবে না। এবং এই দ্বিতীয় ঘর হচ্ছে মান্থলি ইনকাম, অতএব মান্থলি ইনকামের ঘরে আপনি বসে রয়েছেন, মান্থলি ইনকাম আপনার হবেই। দ্বিতীয় পতি যদি সবল হয় তার উপরে আপনার নির্ভর হবে আপনার মান্থলি ইনকাম আপনার কতটা হবে, তার মাত্রা কতটা হবে, পরিমাণ কতটা হবে। অতএব আপনি নিরবিচ্ছিন্ন উপার্জন, মানে হচ্ছে বিচ্ছিন্ন নয়, যে উপার্জন বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ ছেদ হয় না, সবসময় চলতে থাকে। অর্থাৎ কর্মের পর থেকে আপনার যেই মুহূর্তে আপনি কর্মে ঢুকলেন সেই মুহূর্ত থেকে আপনার কিন্তু এই উপার্জন চলতে থাকবে, এটাকেই বলা হয় নিরবিচ্ছিন্ন উপার্জন। অর্থাৎ এই উপার্জনের কোনো ঘাটতি হয় না, সে কম হোক বা বেশি হোক। অতএব দ্বিতীয় হচ্ছে মান্থলি উপার্জন, তাতে মান্থলি উপার্জন আপনার ভালো হবে, মান্থলি উপার্জন আপনার হবেই, আপনি কখনো উপার্জনহীন থাকবেন না। দ্বিতীয় সমান হচ্ছে খাদ্য, অর্থাৎ আমরা যা কিছু খাওয়ার অভ্যাস তৈরি করি সেই খাওয়ার অভ্যাসটা অনেক সময় আমাদের কী থেকে হয়, দ্বিতীয় ভাব থেকে হয়। এই দ্বিতীয় ভাব হচ্ছে খাদ্য। লগ্নপতি যদি দ্বিতীয় ভাবে থাকে এবং লগ্নপতি যদি প্রতিকূল এবং পীড়িত থাকে, তাহলে হজমে একটু সমস্যা দেখা দিতে পারে, মেটাবলিজমে একটু প্রবলেম আসতে পারে, হজমের সমস্যা এবং পরিপাক যাটাকে বলা হয়, গুরুতর খাবার খুব একটা হজম হতে চায় না, সেই পেটের প্রবলেম যাকে আমরা বলে থাকি, হজমের সমস্যা যাকে বলে থাকি, সেই সমস্যায় জাতক একটু ভুগতে পারেন। তাছাড়া যদি লগ্নপতি শুভ থাকে এবং বলশালী থাকে তাহলে কিন্তু এই সমস্যা খুব একটা থাকে না। সুতরাং লগ্নপতি যদি দ্বিতীয় থাকে এবং অনুকূল থাকে, বলশালী থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে রাখুন এই ফলগুলো আপনি পাবেনই পাবেন। আপনাদের সঙ্গে 100% সুনিশ্চিততা রইল যে আপনি যে ফলগুলো বললাম, এই ফলগুলো যদি আপনার হরোস্কোপে লগ্নপতি এবং দ্বিতীয়পতি শুভ এবং বলশালী থাকে, তাহলে আপনারা নিশ্চিতভাবেই ফলগুলো পাবেন। ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, ঈশ্বর আপনাদের সকলের কল্যাণ করেন। ধন্যবাদ।